নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুদি ইউনুসের নতুন খেলা আবার সামনে এলো। দেখুন, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইউনুসকে ফোন করেছে। ফোন করার পিছনের কারণ হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বাংলাদেশে বিরামহীন সন্ত্রাস চলছে। এটা তো পশ্চিমী দুনিয়া স্বীকার করে নিয়েছে, যদিও মাতৃজঠরের লজ্জা সুদি ইউনুস আর তার জঙ্গি সহযোগীরা স্বীকার করতে চাইছে না। তো জ্যাক সুলিভান কার্যত ইউনুসকে করকে দিয়েছেন। আর এমনই লোকটা চতুর এবং ধূর্ত, বাংলাদেশের সরকার আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা যে ইউনুসকে ফোন করেছিল সেটা তারা বলেনি। হোয়াইট হাউসের ওয়েবসাইটে জ্যাক সুলিভান ইউনুসের সাথে কথা বলেছিলেন সেটার উল্লেখ আছে, এবং তাদের কথোপকথনের বিষয়বস্তু ছিল সব ধর্মের সমান অধিকার এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে দুজনের মধ্যে কথা হয়েছে। দেখুন, ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেটের পুতুল হচ্ছে ইউনুস, বিশেষ করে ক্লিন্টন দম্পতির কোলের ছেলে ইউনুস। পেন্টাগনের স্কলারশিপ নিয়ে সুদি ইউনুস যখন আমেরিকায় পড়াশোনা করত তখনই হিলারি ক্লিন্টনের সঙ্গে তার পরিচয়, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। আর বাংলাদেশে মাইক্রো ফিন্যান্স, মাইক্রো ক্রেডিটের নামে ইউনুস তো কার্যত শোষণ করেছিল বাংলাদেশের মানুষকে, এক্সরবিটেন্ট ইন্টারেস্ট চার্জ করত। প্রভূত অর্থ উপার্জন করে সেই অর্থ বিদেশে সরিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনকে অর্থ দেয়। 16 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের তহবিলে ও একটা বড় অঙ্কের টাকা দিয়েছিল, বিনিময়ে আমেরিকার ডিপ স্টেট, জঙ্গি, আইএসআই সবার সহযোগিতায় হাসিনা রেজিমকে টপল করে ইউনুস ক্ষমতাসীন হয়। এবং পুরো মেটিকুলাসলি ডিজাইন করেছিল এই জুলাই অগাস্টের অভ্যুত্থান ইউনুস। বিদেশের মাটিতে বসে তাকে সঙ্গত করেছিল হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ আলম। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তাহলে আমেরিকাও এখন বুঝছে তারা ভুল ঘোড়ায় বাজি ধরেছিল। আমেরিকার কি দরকার ছিল? সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু ইউনুস সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে পারবে না। ইতিমধ্যে আরাকান আর্মি সেন্ট মার্টিন ক্লেম করেছে। আরাকান আর্মির পিছনের শক্তিকে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন। যখন ইউনুসের জঙ্গি সহযোগীরা চিকেন নেকে হামলা করার হুমকি দিচ্ছে, তখনই আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করলো, নাফ নদীতে যান চলাচল বন্ধ করলো এবং একই সঙ্গে সেন্ট মার্টিন তারা দাবি জানিয়েছে 6.5 লক্ষ রোহিঙ্গাকে এবার তাড়াবে এই রাখাইন থেকে আরাকান আর্মি। 14 সালে 14.5 লক্ষ রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আরো 6.5 লক্ষ ঢুকবে আজ না হয় কাল। 20 লক্ষ রোহিঙ্গার ভার বহন করতে হবে সুদি ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনকে। বাংলাটা কথা আছে না, দেখ কেমন লাগে। ইউনুসের হচ্ছে এখন দেখ কেমন লাগে। বিরাট চমকে ছিল ভারতকে ওর জঙ্গি সহযোগীরা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, চিকেন নেকে হামলা চালাবে, উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করে দেবে। আর একটা জঙ্গি জেহাদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, সে বলছে নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র। ফেসবুকে ছবি পর্যন্ত দিয়ে দিল নতুন মানচিত্রে, তারপর 2 ঘন্টার মধ্যে উইথড্র করলো। তাকেও কিন্তু ইউনুস সরায়নি। অর্থাৎ ইউনুসের অঙ্গুলি হেলনে সবকিছু চলছে। অর্থাৎ আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করকে দিয়েছে। দেখুন, ডেমোক্র্যাট প্রশাসন যাওয়ার আগে দুনিয়া জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছে। প্রথমে তারা জেলেনস্কিকে পারমিশন দিল যে রাশিয়ার ভিতরে আমেরিকার প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো। 2, তাইওয়ানকে প্রচুর তারা অস্ত্র দিচ্ছে। ট্রাম্প যখন বলছেন আমি যুদ্ধ শেষ করতে চাই, ঠিক যাওয়ার আগে লেমড্যাক প্রশাসন হওয়া সত্ত্বেও বাইডেনের প্রশাসন দুনিয়া জুড়ে অশান্তির আগুন জ্বালাচ্ছে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশ জুড়েও প্রতিবাদের ঝড় উঠেছে। কুমিল্লা 14 গ্রামে আব্দুল হাই ওরফে কানু
78 বছর বয়সী বৃদ্ধ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের কৃষক সংগঠনের সদস্য, তাকে তার নিজের বাড়ির কাছে জুতোর মালা পরানো হয়েছে। একদল জামাতে ইসলামী সমর্থক তাকে জুতোর মালা পরিয়েছে এবং নিজেকেও জুতোর মালা পরতে বাধ্য করিয়েছে, বলেছে মুক্তিযুদ্ধ করেছিস কেন, ক্ষমা চা, গ্রামের মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। এই আব্দুল হাই, এই ভদ্রলোক আওয়ামী লীগের আমলেও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ওখানকার যে সাংসদ, রেলমন্ত্রী হয়েছিল আওয়ামী লীগের সময় বাংলাদেশে, তার সঙ্গে আব্দুল হাই কানুর অহিনকুল সম্পর্ক ছিল। 9টা কেস হয়েছে আব্দুল হাইয়ের নামে এবং সবকটাই আওয়ামী জমানায়, তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। অনেকদিন ঘর ছাড়া ছিলেন আওয়ামী জমানায়, তারপরে ফিরে এসছেন। সেই লোকটাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিভাবে সক্রিয় বাংলাদেশের মাটিতে? ইউনূস নাকি সমালোচনা করেছেন, বলেছেন ব্যবস্থা নেওয়া হবে। এইসব ছেলে বুলোনো কথা। যেদিন থেকে ও রিসেট বাটন পুশ করার কথা বলেছে, সেদিন থেকে জঙ্গি, জেহাদি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হাতির 5 পা দেখছে। কখনো তারা মুজিবের মূর্তি ভাঙছে, কখনো 32 নম্বর ধানমন্ডি, ওই মুজিব যেখানে থাকতেন সংগ্রহশালা, সেটাকে ধ্বংস করে দিচ্ছে, কখনো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে ভাঙচুর করছে, কখনো মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে, কখনো বিনা বিচারে মিথ্যা মামলায় লোককে ফাঁসাচ্ছে, তোলাবাজি করছে। এটাই হচ্ছে বাংলাদেশের সার্বিক ছবি। আমি একটা বিষয় দেখে একটু আশ্বস্ত হলাম, এই কানুকে যেভাবে জুতোর মালা পরিয়ে জামাতে ইসলামীর লোকজন ঘুরিয়েছে গ্রামে, সেটা কিন্তু বাংলাদেশের বহু মানুষ যারা এতদিন শীত ঘুমে ছিলেন, আমার মনে হয় তাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছে। তারাও কিন্তু এবার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তুমি আওয়ামী লীগের বিরোধিতা করছো, শেখ হাসিনার বিরোধিতা করছো, করতেই পারো, তোমার রাইট আছে, কেন করবে না? শেখ হাসিনা তো ধোয়া তুলসী পাতা ছিলেন না। নির্বাচনের নামে, বিশেষ করে শেষ 2টো নির্বাচন প্রহসন করেছেন। তার আমলে দুর্নীতির বহু অভিযোগ উঠেছে। এমনকি তার বোনঝি টিউলিপ সিদ্দিকী, যিনি লেবার পার্টির সাংসদ, ব্রিটেনের মন্ত্রী, তার বিরুদ্ধে একটা পরমাণু শক্তি কেন্দ্রের বরাত দেওয়া নিয়ে ঘুষ খাওয়ার অভিযোগ উঠেছে, তাকে জেরাও করা হয়েছে। আপনি শেখ হাসিনার বিরুদ্ধচারণ করছেন, আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করছেন, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে আপনি মুক্তিযুদ্ধকে অসম্মান করবেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেন। এই যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি নিজে একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। শুধুমাত্র জামাতে ইসলামী, আল শামস, আল বাদার এরা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, বরঞ্চ খান সেনার সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের নিকেশ করেছে। তাই জামাতে ইসলামী কখনোই মুক্তিযোদ্ধা এদেরকে সহ্য করতে পারে না। তাই ইউনূস যখনই বলল আমি রিসেট বাটন পুশ করে দিয়েছি, তখনই এরা খুলেআম রাস্তায় নেমে পড়ল, লাইসেন্স পেয়ে গেল যে মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে অসম্মান করা, মুক্তিযোদ্ধাদের নিগ্রহ করা। একেবারে খোলা ছুট দিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন। অর্থাৎ বুঝতে পারছেন এই জমানার আসল উদ্দেশ্যটা কি? তারপরে আরো অনেক মজার মজার ঘটনা ঘটেছে। বিএনপি বলেছে আমরা জানুয়ারি মাসের প্রথম থেকেই ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নামবো, কারণ নির্বাচন এখনই করতে হবে। নির্বাচন কবে হবে তা নিয়ে ইউনূস টালবাহানা করছেন। 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন 2025-এর শেষে কিংবা 2026-এর গোড়ায় হবে। তার প্রেস সচিব বললেন 2026-এ জুন মাসের মধ্যে হবে। পরস্পর বিরোধী কথা। আর তার শুধু ইউনূস নির্বাচন করাতে চাইছে না, তার লক্ষ্য হচ্ছে ডেফার করে যাওয়া। এই সময়টুকুতে জামাতে ইসলামী শক্তিশালী হবে, ছাত্ররা কোন একটা দল তৈরি করবে। ইউনূস একবার দল তৈরি করে রাজনীতিতে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু হালে পাননি। তার প্রতিষ্ঠিত দলটাই ছাত্ররা হয়তো টেক ওভার করবে। একটা নতুন দল তৈরি করলে তার তো সময় লাগে, সংগঠন তৈরি করতে, তাদের প্রচার করতে, মানুষের কাছে যেতে। সেই সময়টুকু ওই নতুন ছাত্রদের রাজনৈতিক দলকে দেওয়ার জন্য ইউনূস নির্বাচন করতে কাল বিলম্ব করছেন। আজ নয় কাল,
আগে সংস্কার, পরে নির্বাচন ইত্যাদি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু বিএনপি বুঝতে পেরেছে যে সুদি ইউনূসের মতলবটা অন্য। এই সুদি ইউনূস যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্তর্বর্তী সরকার ছিল না, সেনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তখন ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার খুব শখ হয়েছিল। কিন্তু তৎকালীন সেনাপ্রধান বলে দিয়েছিলেন, না না, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক 2 বছর, নির্বাচন করার পরেই তাদের দায়িত্ব শেষ। তখন ইউনূস রণে ভঙ্গ দেন। কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন এখনো আছে। জীবনের উপান্তে এসে এই বৃদ্ধ, হতবীর্য বৃদ্ধ চাইছেন যে দেশের রাষ্ট্রপতি হতে। তার আগে যতদূর সম্ভব দেরি করে নির্বাচন করব, তার ঘনিষ্ঠ জঙ্গি সহযোগীদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা পাবে, তারপর নির্বাচন হলে ইউনূস মনে করছে যে বিএনপির পক্ষে একা কেল্লাফতে করা সম্ভব হবে না, বরঞ্চ ছাত্রদের নতুন রাজনৈতিক দলও ভালো ফল করবে। তখন তার পরবর্তী রাজনৈতিক যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। এটাই হচ্ছে একমাত্র কারণ নির্বাচন পিছিয়ে দেওয়ার। তো বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলে দিয়েছেন যে তারা পথে নামছেন জানুয়ারি মাস থেকেই ইউনূস সরকারের বিরুদ্ধে। কারণ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে ইউনূস যে টালবাহানা করছে, তাহলে বিএনপির মনে হচ্ছে যে ডাল মে কুচ কালা হয়, শুধু ইউনূসের ইন্টেনশনটা ভালো নয়। দেখুন, ইউনূস কিছুদিন আগেই ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার বিচার হবে, কিন্তু শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে ফেরানোর ব্যাপারে তিনি তাড়াহুড়ো করতে চাইছেন না। কিন্তু আমরা কি দেখলাম? 23শে ডিসেম্বর প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো বিবৃতি দিলেন। বিবৃতি দিয়ে বললেন যে কূটনৈতিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি তারা জানিয়েছে। জানাতেই পারে, কিন্তু ভারত কি মানবে? ভারত মানবে না। শেখ হাসিনা অল্প সময়ের নোটিশে ভারতে আসতে চেয়েছিলেন, ভারত তাকে আসতে দিয়েছিল, তিনি ভারতেই আছেন। তাকে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান পৌঁছে দিয়েছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, তার অনেক ধারা উপধারা আছে। কিন্তু একটা জিনিস বলা আছে, সেটাই আমি বলবো, অনেক ধারা উপধারা আছে, এটা ক্লেম কাউন্টার ক্লেম করা যায় শেখ হাসিনার প্রত্যাপনের পক্ষে বা বিপক্ষে। একটাই আছে যে যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ তাকে তার নিজের দেশে প্রত্যর্পণ করার আগে একটা জিনিস দেখে নিতে পারবে, তিনি তার নিজের দেশে ফিরে গিয়ে প্রকৃত বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন কিনা, অর্থাৎ ফেয়ার জাস্টিস। আমার সাজানো গোছানো বিচার ব্যবস্থা আমি আগে থেকেই কনভিক্ট করে দিলাম, কনভিক্ট করব এটা আমি স্থির করে রাখলাম, তারপরে বিচারের নামে প্রহসন। এরকম তো বাংলাদেশে হচ্ছে। তাই ভারত সরকারও শেখ হাসিনাকে এই বিচারের নামে প্রহসনে ঠেলে দিতে চাইবে না, এবং শেখ হাসিনা ভারতেই থাকবেন। এবং তার ভারতে থাকা নিয়ে সবকটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। অতীতেও শেখ হাসিনা 6 বছর ভারতে ছিলেন, বঙ্গবন্ধু হত্যার পর 75 থেকে 81 সাল পর্যন্ত। তাই ভারত কার্যত তার কাছে দ্বিতীয় বাড়ি। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই সময় শেখ হাসিনার কার্যত অভিভাবক ছিলেন। প্রণব বাবুর স্ত্রী যখন মারা গেলেন, শেখ হাসিনা ছুটে এসেছিলেন ঢাকা থেকে, কার্যত ক্রন্দনরত অবস্থায় তাকে দেখা গিয়েছিল, এবং শুভ্রা মুখোপাধ্যায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে তাকে অঝোরে কাঁদতে দেখা গিয়েছিল। অর্থাৎ শেখ হাসিনার ওই রকম দুর্দিনের সময়, যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সব সদস্যকে খুন করা হয়েছে, সেই সময় ভারত শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল, ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিলেন, ভারতের অন্যান্য দল দাঁড়িয়েছিলেন। তাই শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে শাসক এনডিএ বিরোধী ইন্ডিয়া কোনো জোটের মধ্যেই
মতবিরোধ নেই, এক ঐক্যমত্য হয়েছে। এবং বাংলাদেশে বিচারের নামে কি হচ্ছে সেটা আমরা সবাই জানি। চিন্ময় প্রভু আইনজীবীর সহায়তা পর্যন্ত পাচ্ছেন না, বিনা বিচারে জেলবন্দি করে রাখা হয়েছে। আওয়ামী লীগের যে সমস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে তারাও ন্যায্য বিচারের মুখোমুখি হতে পারছেন না, আদালত চত্বরে তাদের হেনস্থা করা হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিকেও আইনজীবী ডিম ছুঁড়ে মেরেছেন, রায় পছন্দ হয়নি বলে। আর নিম্ন আদালতের কথা তো ছেড়ে দিন, প্রচুর মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং সেই মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য টাকা চাওয়া হচ্ছে। এটা বাংলাদেশের এখন কমন প্র্যাকটিস হয়ে গেছে, সবাই এটা জানেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে জঙ্গি জিহাদিরা এইভাবেই চলবে। তাহলে সুদি ইউনূসের খেলা কি? এক, নির্বাচনকে পিছিয়ে যাওয়া, নানা রকম কথা বলে একটা কনফিউশন তৈরি করা। দুই, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তাকে যে রীতিমতো করকেছে সেটা ইউনূস বিমালুম চেপে গেছে, হোয়াইট হাউসের ওয়েবসাইট ফলো না করলে আমরা জানতেই পারতাম না। তিন, মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে রিসেট বাটন পুশ করে পুরোপুরি মুছে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল ইউনূস, তার সেই সওয়ালে উৎসাহিত হয়েছে দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তাই তারা পথে ঘাটে যেখানে মুক্তিযোদ্ধাকে পাচ্ছে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে। আশার কথা, বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ বুঝতে পেরেছেন যে কি পাপকে তারা ক্ষমতায় বসিয়েছেন। শেখ হাসিনার জমানার দুর্নীতি ইত্যাদি বিষয়ে তাদের ক্ষোভ ছিল, সঙ্গত ক্ষোভ। আমি শেখ হাসিনাকে সার্টিফাই করতে আসিনি, কিন্তু বর্তমান প্রশাসন, বর্তমান ডিসপেন্সেশন, শেখ হাসিনা যদি অনাচার করে থাকেন সেই রেকর্ডকে অনেকদিন আগেই তারা ভেঙে দিয়েছে, এত অনাচার তারা করছে। আমি শুনলাম অনেক উপদেষ্টা এখন নাকি ছোটখাটো ব্যবসায়ী ঠিকাদারদের কাছ থেকে নগদ নারায়ণ আমদানি করছেন, তোলা তুলছেন। ওই যে মাহফুজ নাকি, সে নাকি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত, এসব খবর আসছে, বাংলাদেশের মানুষ তো ফোন করছে। আসলে এগুলো অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তো মস্তিষ্কে ঘৃণার চাষ, শুধু সারিয়া চালু করতে হবে, একটাই লক্ষ্য। তো এদের দ্বারা আর কি হবে? বাংলাদেশ তো 20 বছর পিছিয়ে গেছে, এরকম চলতে থাকলে 50 বছর পিছিয়ে যাবে। আর একটা মজার ঘটনা ঘটেছে, হাসিনার সময় অনেক গুম হয়েছিল, তার পিছনেও রয়ের হাত, ভারতের হাত দেখছেন। একটা এক্সাম্পল দিই, সালাউদ্দিন আহমেদ, যিনি খালেদা জিয়ার সহকারী ছিলেন, তিনি বাংলাদেশ থেকে হঠাৎ করে অন্তরিত হয়েছিলেন। পরে তাকে মেঘালয়ের রাস্তায় ঘুরতে দেখা যায়, হাসপাতালে ভর্তি করা হয়, তিনি জেলে যান, জামিনে মুক্ত হয়ে তিনি শেখ হাসিনার সময়ই ফিরে গিয়েছিলেন। ওই গুমটুমের ব্যাপারে একটা কমিশন হয়েছে, সেই কমিশনের প্রধান রিপোর্ট দিয়ে ভারতের হাত দেখছেন। মজার কথা কি জানেন? যে সালাউদ্দিন আহমেদ ভারতের জেলে ছিলেন, ভারতের হসপিটালে ছিলেন, আবার তিনি বাংলাদেশে ফিরে গেছেন, তিনি আবার ভারতে আসবার জন্য ভিসা চেয়েছেন, সেই ভিসাও মঞ্জুর হয়ে গেছে। আচ্ছা, যে দেশের কারাগারে তিনি বন্দী ছিলেন সেই দেশে আসবার জন্য সালাউদ্দিন সাহেবের এত ব্যাকুলতা কিসের? অনেকে বলছেন তারা যখন জেলে ছিলেন, জেলের বাইরে অনেক হিন্দিতে কথা বলা লোকজনের তারা দেখেছিলেন, হিন্দিতে কথা বলছে। মানে নানা রকম কনকক্টেড স্টোরি বাজারে ছেড়ে ভারত বিদ্বেষকে জাগিয়ে তোলা। আমি বলছি, ভারত বিদ্বেষ জাগাচ্ছে ইউনূস, তার প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ মানুষের প্রত্যাশা পূরণ করতে। তাই ভারত বিদ্বেষকে জাগিয়ে তুলে, খুঁচিয়ে তুলে তারা মানুষের দৃষ্টিকে ঘোরাতে চাইছে। তবে একটা জিনিস বলছি, ভবিষ্যৎবাণী, বাংলাদেশ তার নিজের মানচিত্রকে টিকিয়ে রাখতে পারবে না। ইউনূসের পূব দিকে তাকানো উচিত। কোনোদিন দেখবেন যে আরাকান আর্মি ঢুকে পড়েছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে, কক্সবাজারে, নাফ নদী পেরিয়ে তারা সরাসরি বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিয়েছেন। আগে শুধু ইউনূসের প্রশাসন রোহিঙ্গা সমস্যা সামলাক, তারপরে অন্য কিছু ভাবার বিলাসিতা করবে।